এই অডিশনের জন্য অনেক দূরে দূরে যেতে হয়, কিন্তু দূরে নয়, বাড়ির কাছে হাতের সামনে যাত্রা টেবিল তলা পাবেন বিশেষ সময়। হ্যালো গাইস, ওয়েলকাম টু অনিরবি ব্লগস। এখন কটা বাজে জানো? এই শীতকালে এখন বাজে পুরো 6টা। আমি উঠে পড়েছি দিদি নাম্বার 1-এর অডিশন দিতে যাবো বলে। ভীষণ এক্সাইটেড, জানো, প্রচণ্ড এক্সাইটেড আমি। এর আগে তো কোনোদিন যাইনি, যদিও এটা সিজন 9-এর অডিশন, বাট এখন সব কিছু রেডি হয়ে গেছে, খালি পুজোটা দেবো, দিয়ে বেরিয়ে যাবো। আর তোমাদের সাথে পুরো জায়গাটা আমি শেয়ার করবো, কোথায় হচ্ছে, কীরকম ভিড় হয়েছে, A to Z শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখো। আর কারা কারা দিদি নাম্বার 1-এ গেছো, তারা আমার ব্লগটা দেখছো, তারা আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর লাইকের পাশাপাশি, কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতেও চ্যানেলটা ভুলো না। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, পুজোটা দিয়ে নিই, দিয়ে আমি বেরিয়ে যাবো দিদি নাম্বার 1-এর অডিশনের জন্য। সিলেক্ট হই না হই পরের কথা, কিন্তু অডিশন দিতে দোষ কোথায় বলো? একটা মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে যে এত বড় প্ল্যাটফর্মের জন্য একটা অডিশন দিতে যাবো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর তারপর দেখো আমি চলে এসেছি ছাদে। আমার প্রতিদিনের কোথাও বেরোবার আগে বা প্রতিদিনের দিনটা আমি এইভাবেই শুরু করি। আমি প্রথম সূর্যদেবকে প্রণাম করে আমার দিনটা শুরু করি। সঙ্গে আমি আমার কিছু দেবদেবীর পুজো করে থাকি, সেগুলো সকালবেলা যে মন্ত্রপাঠগুলো হয় সেগুলো করে আমি আমার দিনটা শুরু করি। তাই আজকেও রোজকার প্রতিদিনের মতন রেডি হবার আগে তো আমার পুজোটা করে নিচ্ছিলাম। আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে ফাইনালি চলে এসেছি। এখন প্রায় 8টা মতো বাজে। আমার পিছনে দেখতে পাচ্ছ দিদি নাম্বার 1-এর এই যে হোল্ডিংটা লাগানো রয়েছে, ব্যানারটা লাগানো রয়েছে। তো আমি ভাবতে পারিনি এখন বাজে 8টা প্রায়। আর আমাদের যে ক্লাবটা হবে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার পিছনে ভিড়টা দেখো, ওখানে নাম লেখা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানুয়াল, মানে যারা লাইনে এসছে তারাই ম্যানুয়াল নাম লিখছে। প্রায় আমার 44 নম্বরে নাম হয়েছে, এখন বাজে 7:55 মতো, ঠিক আছে। তো তোমাদের ক্লাবটা দেখাচ্ছি আর কতটা ভিড় হয়েছে সেটা দেখাচ্ছি। ভিড়টা আমার পিছন থেকে দেখতে পাবে। এই যে এইটা হচ্ছে ক্লাব। আর এখানে কয়েকজন মাত্র এখন মানে অ্যাভেলেবেল আছে, সবাই মোটামুটি বাসির মুখে উঠে নাম লিখিয়ে দিয়ে চলে গেছে। আর বাকি যারা আছে তারা কয়েকজন দূরের যারা, তারা এখানে প্রেজেন্ট আছে, তারা এখানে নাম টাম লেখালেখি করছে। আর কেউ কেউ এই যে মাঠের মধ্যে এখানে বসেও করছে। তো চলো, এক্সপিরিয়েন্সটা দারুণ লাগছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। 11টা থেকে 4টে পর্যন্ত টাইমিং দেওয়া আছে, বাট এখন বাজে সকাল 8টা। এর মধ্যে 44 নম্বরে নাম হয়ে গেছে। তো তোমাদের ক্লাবটা দেখাই, একটু সামনেটা দেখাই। আর আমি যে এই মাঠটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে ওই ক্লাবেরই কিশোর সংঘ মাঠ, ঠিক আছে। এই মাঠটাতে আমাদের মেলা হয়, শ্রীরামপুরে যাত্রার মেলা। তো চলো ওইদিকে তোমাদেরকে আমি একটু এটা দেখাই। তো মুড়ছে কিশোর সংঘ ক্লাব, যাত্রা, তেঁতুলতলা বাজার, শ্রীরামপুর, 11টা থেকে 4টে। আর এই যে এখানে দেখছো নাম লিখছে একজন হাতে করে খাতা নিয়ে। আর এই হলো ক্লাবটা, এই যে কিশোর সংঘ ক্লাব। এই ক্লাবটাতেই হচ্ছে, এই ক্লাবটাতে 11টা থেকে আছে। আর এই যে এই মাঠটার মধ্যে দেখো সবাই এখন ভিড় জমিয়ে ফেলছে। মোটামুটি 44 জনের নাম হয়েছে, কিন্তু এই কয়েকজন প্রেজেন্ট আছে। এইটুকু এসে যেটুকু শুনতে পেলাম, মানে বিভিন্ন জনের মুখে বিভিন্ন আলোচনা হচ্ছে, যে কেউ বলছে যে টাকা নেবে ফর্ম ফিল আপের জন্য, কেউ বলছে টাকা নেবে না। তো এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে। কেউ আর আনার জন্য বলেছিল মাত্র 1 কপি ফটো, মানে পাসপোর্ট সাইজের 1 কপি ফটো আনতে বলেছিল, সেটা আনা হয়েছে। বাকি এখানে সবাই নিজেদের মধ্যে বলা কওয়া করছে যে কি লাগবে বা টাকা নেবে নাকি। তো আবার কেউ কেউ বলছে না, খেলার যদি সিলেকশন হয় তারপরে খেলার সময়তে ওখানে খেলে তুমি যে গিফটটা পাবে, সেই গিফটটার জন্য তোমার থেকে টাকা চাওয়া হবে। তো এইরকম বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। আমি সেগুলো হাঁ করে শুনছি, কারণ জীবনে প্রথমবার অডিশন দিতে এসেছি। তো দেখা যাক কী হয়। সিলেকশন হই না হই পরের কথা, একটা যে এসছি মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, একটা আনন্দ কাজ করছে। পিছনে অনেকেই আছে, লাইন দিয়ে আছে। আর আমার নাম হচ্ছে কতজনে জানো? 7:55 হয়েছে, 44 নম্বরে নাম হয়েছে। বুঝতে পারছো অবস্থাটা? তো 11টায় খুলবে, খোলার পর হয়তো ফর্ম টর্ম ফিল আপ করাবে। তো চলো তোমাদেরকে পুরো ভিড়টা দেখাবো, আর কী কী প্রসেস হলো, কী জিজ্ঞাসা করলো, তোমাদেরকে আমি সবটুকু শেয়ার করবো। কী কী কোয়েশ্চেন করছে, কীরমভাবে জিজ্ঞেস করছে, কতটা দুঃখের কথা জিজ্ঞাসা করছে। দুঃখ ছাড়া না হলে তো অডিশনে যাওয়া যাবে না। তোমার মধ্যে অনেক দুঃখ দেখাতে হবে, পেট ভরা, মন ভরা, বুক ভরা দুঃখ থাকবে, বুক ফাটা দুঃখ। তারপরে তুমি অডিশনে মানে সিলেকশন হতে পারবে। তো কী কী কোয়েশ্চেন করে সেটা তোমাদেরকে বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
আর এই যে সকাল 8টা থেকে লাইন দিয়ে আমার প্রায় খিদে পেয়ে গেছিলো। আমি সকালবেলা দিয়ে কিচ্ছু খেয়ে বেরোইনি এত সকালবেলা। তো ওই রাস্তার ধারে পাশে একটা চায়ের দোকানে চলে এসেছি। এই দেখো চা নিয়েছি, গরম চা আঙুলের উপর পড়ে গেল আমার ক্যামেরা সেট করতে গিয়ে। আর এই যে বিস্কুট নিলাম, তো বিস্কুটটাও খাচ্ছিলাম। চাটা না খেতে একদম বাজে ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল জানো তো। আর চাটা আমার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জিভটা পুরো পুড়ে গেছিলো সামনে জানো। আমি কিন্তু প্রচুর চা লাভার জানো তো, কিন্তু কোনোদিন আমার জিভ পড়েনি। এই লাইফে ফার্স্ট টাইম আমার এই রাস্তায় চা খেতে গিয়ে, এই রকম চাটা খেতে গিয়ে আমার জিভটা পুড়ে গেছিলো। আর যেটা বলাই বাহুল্য কি চাটা একদম বাজে ছিল, পুরো পাতলা চা ছিল, আমাকে মানে ফুটতে ফুটতে তুলে দিয়েছিল যাকে বলে। যাই হোক, ওই খিদের চোটে এটাই খেলাম, আর কি করব। তাও আর একটা বিস্কুট নিলাম, আর একটা বিস্কুট নিয়ে ওটাও খাচ্ছিলাম। এই দেখো এই চাটা খেতে গিয়ে না আমার পুরো জিভটা পুড়ে গেছে, মানে যা তা ব্যাপার পুরো একদম। আর এই যে আমাদের শ্রীরামপুর শহরে যে যাত্রা, ভালোবাসার শহর যাত্রা লেখা রয়েছে, তো এইটাকে ভাবলাম একটু ক্যাপচার করি। আর এসে দেখো এখানে মাঠে বসে পড়েছি, মানে অডিশনের মাঠেতে। সবাই ওইদিকে লাইন দিয়েছিল, কেউ কেউ লাইন দিয়ে বাড়িও চলে গেছিলো, যাদের কাছাকাছি বাড়ি তারা নামের মানে যে কাগজটায় নাম লেখা হচ্ছিলো না সেটাই লিখে সবাই বাড়ি চলে গেছিলো, যেখানে সেই ওয়াইজ এসে আবার লাইন দেবে। তো আর এই যে তখন জি বাংলার মানে অফিসের লোকেরা চলে এসছে, এখানে ফর্ম নিয়ে দেখতে পাচ্ছ। তো এখানে ফর্ম নিয়ে ওনারা বললেন আমরা ফর্ম নেব, এই ফর্ম দেবো, তোমরা লাইন দিয়ে দাঁড়াও। তো তারপর বলেছিল যে যার যার যেরকম কাগজে নাম আছে সেই ওয়াইজ দাঁড়াবে, কিন্তু যেহেতু অনেক লোক এলাকার আসেনি, মানে সবাই বাড়িতে ছিল, ভেবেছিল দেরি করে আসবে, যেহেতু 4টে পর্যন্ত অডিশন হবে, তাই এমনি সবাই যে যার মতো লাইনে দাঁড়িয়ে পড়েছিল ফর্ম নেওয়ার জন্য। তো আমিও রীতিমতো দাঁড়িয়ে পড়েছিলাম কিছুটা পরে, মানে পিছনের দিকে 20-22 জনের পরে। আর এখানে টোটাল 11টা পর্যন্ত লোক ছিল, 182 জন। আর এই যে ফর্ম আমি পেয়ে গেছি, আমার পাশে ওই দিদিটা দেখো ও ফিল আপ করছে ফর্মটা অলরেডি। আর আমি না পেন নিয়ে যাইনি, ওর থেকে পেনটা নেবো বলে ওয়েট করছিলাম। আর এই যে ওর থেকে পেনটা নিয়ে আমি আমার ফর্ম ফিল আপ করাটা শুরু করলাম। আর ক্যাপসিলিক না স্মলে লিখবো বুঝতে পারছিলাম না, তাই ওকে একবার জিজ্ঞাসা করে নিলাম। ও বললো যেমন খুশি সেভাবেই লেখো। তো আমিও লেখা চালু করে দিলাম। ফর্মের মধ্যে ছিল নাম, তোমার অ্যাড্রেস, ঠিকানা, 2টো ফোন নাম্বার, তুমি কী করো, তোমার কোয়ালিফিকেশান। এই যে এখন বাড়ি এইমাত্র এলাম, 12টা বাজে, সেই গেছিলাম 7টা 50-এ, বাড়ি চলে এসেছি। আর এ বলছি এত তাড়াতাড়ি কেন এলাম, মানে রবি জিজ্ঞাসা করছে। তো মেনলি ওখানে 200 জনকার মতো ফর্ম পড়েছিল আপাতত, মানে এই 12টা পর্যন্ত। তো ওখানে জিজ্ঞেস করলো, ফর্ম ফিল আপ করলাম, ফর্মের পরে তারপরে আবার একটা লাইন দিতে বলো, লাইন দেওয়ার পর দাঁড়ালাম। তারপরে কি জিজ্ঞেস করছে বলো তো, তারপরে জিজ্ঞাসা করছে যে মানে এবার ঢুকলো তো, এবার যে যেরকমভাবে নিজেকে তুলে ধরতে পারবে সঙ্গে সঙ্গে, মানে 2 জন আছে ওখানে, 2 জন দুপাশে জিজ্ঞাসা করছে যে নিজের সম্পর্কে, ফর্মটা হাতে নিয়ে নিচ্ছে। তো নিজের সম্পর্কে প্রথমেই বলতে হবে, এবার তুমি নিজেকে সঙ্গে সঙ্গে যেভাবে তুলে ধরতে পারবে, ওই 5 সেকেন্ডের মধ্যে যেভাবে তুলে ধরতে পারবে, তারপর ওরা তোমার কথা নিজেরা শুনবে। কিন্তু তুমি যদি ফট করে 1 সেকেন্ড তোমার সম্পর্কে বলে থেমে যাও, তো তখনই তোমাকে বলবে ঠিক আছে সিলেকশন হলে ডেকে নেবো। মানে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে, মানে ফর্মটা হাতে দেওয়ার সাথে সাথেই তোমাকে তুলে ধরতে হবে। এবার তুমি নিজেকে যতটা বলতে পারবে তোমার অরিজিনালটা ওই সময়ের মধ্যে, তো তোমার সেখানে চান্স, সিলেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে। তো সবাই ঢুকছে বেরোচ্ছে, তো আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আদৌ ফর্ম জমা নিতেও তো মিনিমাম 10 সেকেন্ড টাইম লাগে, তো দেখছি ঢুকছে বেরোচ্ছে। তো আমি 2-1 জনকে জিজ্ঞাসা করতে গেলাম, তো দেখলাম যারা গার্ড আছে তারা বললো কি যে না, যাদের হয়ে গেছে বেরিয়ে যাও, যারা লাইনে আছে তাদের সাথে কথা বলবে না, তো এরকম বলছিল। তো তারপরে আমি বললাম ঠিক আছে লাইনে দাঁড়াই। তারপরে আমি ঢুকলাম, ফর্মটা জমা দিলাম। তো সেখানে আমি কিছু কোয়েশ্চেন করলো, যেটা প্রথম কোয়েশ্চেন আমাকে করেছিল সেটা কি বলেছে বলতো, মানে ফার্স্ট আমি ফর্ম দেওয়ার সাথে সাথে জিজ্ঞেস করলো যে কোথায় থাকো। আমি বললাম নমস্কার স্যার, আমি শ্রীরামপুরেই থাকি। তো নিজেকে বললাম, তারপরে ফর্মটা দেখলো, তারপরে বললো যে দিদি নাম্বার 1 তুমি দেখো। আমি বললাম হ্যাঁ অবশ্যই। বললো তারপর কী করে, বললাম আমি একজন হাউস ওয়াইফ, আর তার সাথে সাথে আমার একটা ছোট্ট 1.5 বছরের বেবি আছে, আর আমি জবও করি। তো বললো তাহলে কীভাবে দিদি নাম্বার 1 দেখো, মানে কোন টাইমে। আমি স্যার এখন তো জি5-এ ফ্রিতেই দেখা যায়, অল টাইম দেখা যায়। তারপর বললো কটা রাউন্ড হয়, তো আমি বললাম 4টে রাউন্ড হয়। বললো সেকেন্ড রাউন্ডের নাম বলো। তো আমি বললাম প্রথমটা হচ্ছে দিদি মেঘো জয়তে, সেকেন্ডেরটা হচ্ছে তুমি নয় তুমি নয় আমি, না সরি হয় তুমি নয় আমি। আর এইখানে আমার একটু আটকে গেছিলো, মানে 9 আর হয়ের মাঝামাঝিতে। আর থার্ড রাউন্ডটা হচ্ছে কার দৌড় কত দূর, আর ফোর্থটা হচ্ছে বুদ্ধিতে বাজিমাত। তো তারপর জিজ্ঞেস করলো শনিবার কটা থেকে হয়। তো আমি বললাম শনিবার ন্যাচারালি 5:30 থেকেই হয়, রবিবার 8:30, মানে সোম থেকে শনি 5টা থেকে, আর রবিবার হচ্ছে 8:30 থেকে।
তো এইগুলো বললাম। তারপর বললো যে তুমি অফিস করো, তাহলে বাচ্চাকে কে দেখে? তো বললাম হাজব্যান্ড কী করে, জিজ্ঞাসা করলো। তারপর বললো তুমি দিদি নাম্বার ওয়ানে যে যেতে চাইছো, তো কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান? আমি বললাম যে দেখুন আমি খুব অল্প বয়স থেকে জব করছি, জবের পাশাপাশি সংসার, প্লাস আমার ছোট বেবি আছে, আমার পরিবারে আর কেউ নেই। হ্যাঁ, এটাও জিজ্ঞেস করেছিল পরিবারে কজন আছে। তো পরিবারে আমি বললাম আমি, আমার বেবি, হাজব্যান্ড বললো কোনো প্রবলেম হয় না ছোটো বাচ্চা কিনে। বললাম হ্যাঁ প্রবলেম তো হয়, সেটা হাজব্যান্ড খুব সাপোর্ট করে, মানে খুব করে। বলে হাজব্যান্ড কেন? হাজব্যান্ড এই মুহূর্তে আমার বাড়িতেই আছে। তো তারপরে এটা জিজ্ঞেস করলো কি যে আমার বস ওদিকে গেছে, এখন জানলার দিকে চলে গেছে, বলছে ক্যামেরা ধরছে আর দাঁড়াবে না। তারপরে জিজ্ঞাসা করলো যে তোমার মানে তুমি যে যাবে সেখানে দিদি নাম্বার ওয়ান কী জন্য নিজেকে মনে করো? তো আমি বললাম সেখানে যে আমি প্রতিটা দিন যেভাবে শুরু করি, সকাল থেকে রাত পর্যন্ত, ছোট একটা 1.5 বছরের বাচ্চা, তার সাথে অফিস সন্ধ্যা 7টা পর্যন্ত, বাড়ি এসে আবার রান্না, আবার ভোরবেলা উঠে, প্রতিটা দিন আমার কাছে এটা যুদ্ধ মনে হয়। তো সেই ক্ষেত্রে আর দিদি নাম্বার ওয়ানের রচনা দিকে দেখে যে অনুপ্রেরণা পাই, সেটা সবার কাছে শিক্ষণীয় এবং ভীষণ ভীষণ মানে স্ট্রং, শক্তিশালী। তো এই হিসাবে আমি ওই জায়গায় একবার যেতে চাই, ওনার পাশে দাঁড়াতে চাই, তো অবশ্যই তো সেই হিসাবে মোটিভেট হই অনেক। তো সেই জন্য আমি একবার ওই জায়গায় পৌঁছতে চাই, নিজের গল্পটা জানাতে চাই। এবং ওই জি বাংলার এত বড় একটা প্ল্যাটফর্ম দিদি নাম্বার ওয়ান, যেটা পুরো বাংলা কেন বাংলার বাইরেও মানে জনপ্রিয়তা অর্জন করেছে, তো সেখানে একবার যেতে চাই। এই ছিল আমার কোশ্চেন। এবার সবাইকে সেম কোশ্চেন কিন্তু করছে না, সবাইকে আলাদা আলাদা কোয়েশ্চেন করছে, কারণ জানে যে বাইরে বেরোলে পাঁচকান হবেই কথাগুলো, মানে এ ওকে সে ওকে চ্যানেলের মাধ্যমে বলে দেবে। তো এই ছিল। তো ফাইনালি এখন বাড়ি এলাম, আর তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা মানে দেখো, যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করো, আর চ্যানেল লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, যেটা সবাই বলছিল টাকা নেওয়ার কথা, অডিশনের জন্য প্রথম কথা কোনো টাকা লাগে না, ঠিক আছে? এটা পুরোপুরি মিথ্যা কথা। অডিশন তুমি ফর্ম দাও, 1 কপি পাসপোর্ট ফটো লাগবে, ফর্মটা ফিল আপ করে লাইনে দাঁড়াতে পারো। তো ওখানে তোমার হয়ে গেল। লাইনে দাঁড়াবার পর তুমি যদি অডিশনে সিলেক্ট হও, তোমাকে ফাইনাল অডিশনের জন্য ফোন করবে। সেটার জন্য ওদের যে ডিআর স্টুডিও আছে নিউ টাউন রাজারহাট কৈখালাতে, ওখানে গিয়ে তোমার ফাইনাল অডিশন দিতে হবে। এবার ওখানে যারা অডিশন নেয়, ওখানে একদম জি বাংলা যারা পরিচালনা করে সেই সমস্ত লোকেরা থাকে, মানে ওরা ওখান থেকে তোমাকে নেবে। এবার তোমার যদি তারা মনে হয় তুমি দক্ষ বা সব কিছু ঠিকঠাক আছে, তোমাকে তারপর ফাইনাল অডিশনের জন্য মানে শ্যুটিংয়ের জন্য কল করে নেবে, যে কবে কোথায় যেতে হবে, সেটা খুব তাড়াতাড়ি করে। তো এরপরে হচ্ছে এই পর্যন্তই। তো আপাতত কোনো এইখান অবধি কোনো টাকা লাগে না, যেটা আমি পুরোপুরি ক্লিয়ার জেনে নিলাম, এটা একদম 100% শিওর। এই পর্যন্ত কোনো প্রসেসে টাকা লাগে না, তোমরা নিশ্চিন্তে অডিশন দিতে পারো, কোনো টাকা লাগে না খেলার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।